খুব অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, সেটার কি সলিউশন? কিছু ভিটামিন আর মিনারেলসের অভাবের জন্য মেলানিন ক্ষরণটা কিন্তু হচ্ছে না। এবার খাদ্য তালিকায় সেই খাবারগুলো রাখতে হবে। এখনকার সময় আরেকটা জিনিস আমরা খুব ফেস করছি প্রবলেম, সেটা হচ্ছে হেয়ার ফল, হেয়ার লস, এবং সেটা একটা বয়সের পর হয়তো অটোমেটিক হবে, সেটা স্বাভাবিকই, কিন্তু এখন খুব কম বয়স থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সবারই, মানে এই হেয়ার ফলটা হচ্ছেই। তো সেটার ক্ষেত্রে কি করব? সেটার ক্ষেত্রে হচ্ছে মেয়েদের বিশেষ করে যাদের নখ বড় করব কিন্তু নখ ভেঙে যায়, তো তারা কি করবে? তাদের কিন্তু ওই শরীরে প্রোটিনের ঘাটতি। শরীরের মধ্যে প্রথমে যেটা চোখে পড়ে ভুঁড়ি, সেটা খুব অস্বস্তির কারণ, কেউই চাই না আমাদের ভুঁড়ি থাকুক। তাহলে সেটা বলো যে ভুঁড়িটা মানে ফুড হ্যাবিট, যোগাসন, এক্সারসাইজ সবই করব, কিন্তু তার সাথে খাওয়া দাওয়াটা সেটা আমরা কার্বোহাইড্রেট অবশ্যই খাবো, কিন্তু সেটা চুজ করব কমপ্লেক্স কার্বোহাইড্রেট, মানে হোল গ্রেনস গুলো, যেটা ওটস, ডালিয়া, কিনোয়া। হ্যাঁ, অবশ্যই ভাতও রাখতেই পারা যায়, কোনো অসুবিধা নেই, ভাত, রুটি, মিলেটস, কিন্তু সবই পরিমিত পরিমাণে। মানে আমি আর কখন খাচ্ছি। অনেকের ঘুমের সমস্যা থাকছে, তাহলে তারা সেটা কি করে সলভ করবে? তাদের কিন্তু দেখতে হবে তারা যেন ক্যাফিন যুক্ত পানীয়গুলো না খায়, যেমন চা, কফি, এগুলো চা একদম বাদ। কিন্তু অনেকেরই সমস্যাটা থাকে, একটা হজমের গন্ডগোল, একটা সমস্যা, তাদের কি মেনটেন করা উচিত? যে এটাকে মানতে পারবে তার কাছে আর কোনো সমস্যাই নেই। নমস্কার, পাপিয়া ভার্সে আপনাদের সকলকে স্বাগত। আমাদের দৈনন্দিন জীবনে আমরা মাঝে মধ্যে বিভিন্ন রকম শারীরিক সমস্যার সম্মুখীন হই। কখনো ঘুম থেকে উঠেও সারাদিন ধরে ক্লান্তি অনুভব করা, মাথা ঘোরা। প্রথম দিকে এগুলো খুব ছোট ছোট সমস্যা থাকলেও পরবর্তীকালে এটাই হতে পারে কোনো বড় রোগের কারণ। তাই আজকের পর্বে আমরা আলোচনা করব এই সব সমস্যাগুলো নিয়ে। আমাদের সঙ্গে থাকছেন নিউট্রিশনিস্ট পম্পা রয়। আর একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা এখনো পাপিয়া ভার্সকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাপিয়া ভার্সের সঙ্গে থাকুন, কারণ এটা আপনাদেরই চ্যানেল। পম্পা, তোমাকে স্বাগত পাপিয়া ভার্সে। নমস্কার। আচ্ছা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ছোট ছোট শারীরিক সমস্যা, যেগুলো প্রথম থেকে খুব ছোট থাকে কিন্তু পরবর্তীকালে সেটাই হয়তো কোনো বড় রোগের সূত্রপাত। তো তোমাকে যখন পেয়েছি, তো একদম আমি লিস্ট নিয়ে বসেছি যাতে না মিস হয়ে যায়। চেষ্টা করব সবগুলোকে আজকে আলোচনা করার, দেখা যাক কতটা করতে পারি। আচ্ছা, প্রথমেই যেটা বলো, আমাদের মানে শরীরের মধ্যে প্রথমে যেটা চোখে পড়ে ভুঁড়ি, সেটা খুব অস্বস্তির কারণ, কেউই চাই না আমাদের ভুঁড়ি থাকুক। তাহলে সেটা বলো যে ভুঁড়িটা মানে ফুড হ্যাবিট, যোগাসন, এক্সারসাইজ সবই করব, কিন্তু তার সাথে খাওয়া দাওয়াটা সেটা আসলে ভুঁড়িটা তো হয় হচ্ছে একদমই, এখন যেহেতু মানুষের একদম সেডেন্টারি লাইফ লিড করছে, মানে কেউ সবই বেশিরভাগ দেখা যাচ্ছে আফটার কোভিড সব ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে। তো এবার সারাদিন ওই ল্যাপটপের সামনে বসে কেউ আর এক্সারসাইজ আর করে উঠতে পারছে না, বা করে উঠলেও একটা মোবাইলে প্রেস করলেই যদি কিছু অ্যাপের মাধ্যমে খাবার বাড়িতে চলে আসে, তো সেই লোকটা মানুষ সামলাতে পারছে না। এবার বসে বসে ওই জাঙ্ক খাবার খেয়ে খেয়ে আর একদমই কোনো মুভমেন্ট না করলে তো ভুঁড়ি অবভিয়াসলি আসবে। বোঝাই, মানে যেটাই দেখা যাচ্ছে যে ভীষণই প্রসেসড খাবার খেয়ে ফেলছে মানুষ এখন, আর মিষ্টি জাতীয় খাবার খেয়ে ফেলছে, আইসক্রিম, চকলেট, কেক, পেস্ট্রি, আর বিভিন্ন অ্যাপের মাধ্যমে যেই খাবারগুলো তারা যে আনিয়েও খাচ্ছে, তার মধ্যেও দেখা যাচ্ছে ভীষণভাবে সল্ট অ্যান্ড সুগার থাকছে। আর ফ্যাট তো আছেই, সেটা স্যাচুরেটেড ফ্যাটই মানে বেশি থাকছে, হেলদি ফ্যাট খুবই কম থাকে তার মধ্যে। স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, এই সমস্ত কিছু মিলিয়েই মানে ভুঁড়ি তো বাড়ছেই মানুষের মধ্যে। তাহলে আমাদের কি কন্ট্রোল করতে হবে, কি মেনটেন করতে হবে? ধরো বাইরের খাবার খেলাম না, তুমি বলছো বাড়ি খাবার খেতে, বাড়ির খাবার খেলাম, কিন্তু বাড়ির খাবার খেয়েও যদি সেই ভুঁড়ির সম্ভাবনাটা থেকেই যায়, তো সেক্ষেত্রে মানে বাড়িতে কি কি আমরা রেস্ট্রিক্টেড হব? বাড়িতে হচ্ছে আমরা কার্বোহাইড্রেট অবশ্যই খাবো, কিন্তু সেটা চুজ করব কমপ্লেক্স কার্বোহাইড্রেট, মানে হোল গ্রেনস গুলো, যেটা ওটস, ডালিয়া,
কিনোয়া, হ্যাঁ অবশ্যই ভাতও রাখতেই পারা যায়, কোনো অসুবিধা নেই, ভাত, রুটি, মিলেটস, কিন্তু সবই পরিমিত পরিমাণে। মানে আমি আর কখন খাচ্ছি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যাচ্ছে ঘুম হচ্ছে না, তার জন্যও কিন্তু ভিসেরাল ফ্যাট বাড়ছে। সেইটাও কিন্তু দেখা যায়। মানে আমি কখন খাচ্ছি, কি খাচ্ছি, কতটা খাচ্ছি, এটা কিন্তু ভীষণভাবে জরুরি। অনেকে দেখা যায় 3 বেলা ভাত খেয়েও কিন্তু সে কিন্তু ট্রিম অ্যান্ড স্লিম। মানে সে জানে যে কতটা খেতে হবে আর কখন খেতে হবে, কোন সময় খেতে হবে। তাই জন্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট ডায়েটে ইনক্লুড করব, আর সবজি, স্যালাড এগুলো বেশি করে খাবো। আর চেষ্টা করব সবসময় খোসা সমেত ফলগুলো খেতে। আচ্ছা। মানে যেগুলো খোসা সমেত খাওয়া যায়, যেমন আপেল, নাশপাতি, বা সবজির মধ্যে পেয়ারা। শসা, এগুলো তো খোসা ছাড়ানোর করে ভালো করে ধুয়ে। অনেক সময় রান্নাতেও যদি আমরা মিষ্টি আলু বা রাঙা আলু বা পটল, এগুলো কিন্তু খোসা সমেত রান্না করা যায়, মানে খালি মানে ধুতে হবে ভালো করে, কারণ এখন নানা রকম পেস্টিসাইডস থাকে। ভালো করে মানে খোসাটার মধ্যেই তো ফাইবারটা থাকবে। আচ্ছা। আর নিয়মিত শাক খাদ্য তালিকায় রাখতেই রাখতে হবে। হবে। যে আর কিছু হেলদি ফ্যাটস, যেমন সেগুলো থাকে কিছু বাদামের মধ্যে, আখরোট, আমন্ড, পিনাট, এগুলো কিন্তু সেটাও রাখবো। ধরো কতটা পরিমাণটাতে তো বলছো। অবশ্যই মেপে। এটা আমাদের প্রত্যেকের, মানে কে কতটা খেতে পারবেন, সেটা তার যতটা সারাদিনের ক্যালোরি বা প্রোটিনের রিকোয়ারমেন্ট, সেটা বুঝেই কিন্তু বাদামগুলোও আমাদের দিতে হবে, কারণ প্রত্যেকটা বাদামের ক্যালোরিও অনেক বেশি, তার মধ্যে প্রোটিনও আছে। তাই জন্য আমরা যে সারা দিনে খাদ্য তালিকাটা মেনটেন করব, তার মধ্যে কিন্তু বাদামেরও ক্যালোরি প্রোটিনটা কিন্তু ক্যালকুলেট করা থাকবে। ওকে। তাই জন্য ম্যাক্সিমাম আমরা যেটা দেখেছি 1200 ক্যালোরি বা 1400 ক্যালোরির ডায়েট চার্টে ওই 4-5টা আমন্ড দেওয়া যেতেই পারে। যদি এবার হ্যাঁ অবশ্যই দেখে নিতে হবে, কারো যদি আমন্ডে অ্যালার্জি থাকে, তাহলে তো তাকে জোর করে দেব না, তাহলে আমন্ড বন্ধ করতে হবে। তখন যদি দেখতে পারি যে সে পিনাট সে ডাইজেস্ট করতে পারে, তাহলে তখন তাকে এই কটা পিনাটেও, 7-8টা পিনাটেও কিন্তু অনেক ক্যালোরি, আচ্ছা। প্রায় 50-এর ওপর ক্যালোরি এসে যায়। তাই জন্য আমরা কিভাবে কি খাবার সিলেক্ট করব, সেটা কিন্তু অবশ্যই ওই ক্যালোরি দেখে আমাদের খাবার সিলেকশন করতে হবে। আর যেটা বলবো, সিম্পল কার্বোহাইড্রেট এটাকে একটু অ্যাভয়েড করব। কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, তারপর যেরকম ময়দার তৈরি জিনিস, রিফাইন্ড কার্বোহাইড্রেট গুলো, বা বেশি ভাজা ভুজি, এগুলোর মধ্যে ট্রান্স ফ্যাটও থাকে, এইগুলোকে আমাদের অ্যাভয়েড। আর নিয়মিত নিজের সুবিধা মতো সময় কিন্তু একটু আধ ঘন্টা থেকে 40 মিনিট কোনো একটা সময় হাঁটতে হবে। সেটা সিঁড়ি দিয়ে ওঠাও হতে পারে, বা সেরকম হলে 10 পাক খেয়েও নিতে পারি আমরা কাজ করতে করতে। 1 ঘন্টা কি 2 ঘন্টা পর পর একটু গিয়ে 10 মিনিট করে পুরো বাড়ি বা ছাদেরটা ঘুরেও নিতে পারি, তাহলেও তো একটু হাঁটা হচ্ছে। এরকম করে, বা ধরুন খাবারের পরে, সেটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের পরে 20 মিনিট করে একটু যদি আমরা হেঁটে নিতে পারি, যাদের বাড়ির নিচে জায়গা আছে, বাড়ির নিচে বা বাড়ির ছাদে, বা রাতের ডিনারের পরেও হাঁটা যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু এটা আর পর্যাপ্ত 7 থেকে 8 ঘন্টা কিন্তু কোয়ালিটি ঘুমটা ভীষণ দরকার। এই ভুঁড়ি হয়ে যাচ্ছে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স, তার মানে কি ঘুমটা হচ্ছে না, শরীরে কর্টিজল হরমোন বাড়ছে। ওকে। এইটা কিন্তু ভীষণ ভাবে তাহলে দেখতে হবে। এখান থেকেই যদি জিজ্ঞেস করি, অনেকের ঘুমের সমস্যা থাকছে, তাহলে তারা সেটা কি করে সলভ করবে? তাদের কিন্তু দেখতে হবে তারা যেন ক্যাফেইন যুক্ত পানীয়গুলো না খায়, যেমন চা, কফি, এগুলো মানে চা একদম বাদ? একদম বাদ না, একদম লিমিটেড অ্যামাউন্টে। কারণ যদি ঘুমের সমস্যা থাকে, সে সারাদিনে 2 কাপ চা খেতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা কিন্তু মানে 7-8 ঘন্টা আগে খেয়ে নিতে হবে। রাত্রে সে যদি 8টা-11টার সময় ঘুমাতে যায়, তাহলে তাকে অন্তত 5টা কি 5:30টার মধ্যে চা বা কফিটা খেয়ে নিতে হবে। তারপরে কিন্তু আর খাবে, কারণ এগুলো ভীষণভাবে ক্যাফেইন বেশি থাকে, তো এগুলো কিন্তু ঘুমকে নষ্ট করবে। আর পারলে যাদের খুবই ঘুমের সমস্যা, একটু ঘুমাতে যাওয়ার আধ ঘন্টা কি 40 মিনিট আগে কিছু ভেষজ চা যদি রাখতে পারে, মানে সেটা ক্যামোমাইল টি হতে পারে বা ল্যাভেন্ডার টি হতে পারে, এইগুলো কি করে
আমাদের যে ঘুমের গভীরতাটাকে আনে, আর একদম ইনসোমনিয়াটাকে একদম দূর করে। তাহলে এগুলো আর একটু ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে কি কাজটাই হচ্ছে আমাদের ব্রেনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স রাখে, তাহলেই আমাদের ঘুমটা ভালো হবে। যেরকম পালং শাক, কলা, আমি তো বলি কলা খান। কলা খাবার টাইম কি শুধুই সকালে? না, যে কোনো সময় খাওয়া যেতে পারে, যে কোনো সময়, রাতেও খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ সে যদি ডাইজেস্ট করতে পারে। আর কলা যেটা দেখা যাচ্ছে, কলা ডাইজেশনের কোনো প্রবলেম হয় না। অনেক সময় রাতে ফলের মধ্যে একটু হয়তো লেবু জাতীয় ফলে একটু অ্যাসিডিটি হতে পারে, কিন্তু কলাতে হবে না। আর কলা হচ্ছে কি, আমি তো যেটা বলি, আপনি রাস্তাঘাটে ওই একটা সিঙ্গারা কচুরি না খেয়ে একটা কলা কিনেও তো খেতে পারেন, বা দুটো কলা কিনেও তো খেতে পারেন। ওটা কি ইনস্ট্যান্ট এনার্জিও আমাদের দিয়ে দিচ্ছে, আর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সবই আছে কলাটা, আর ক্যালোরিটাও বেশি। তাই আমার একটা কোনো মিল যদি আমি দুটো কলাও খেয়ে নিতে পারি, অনেকটা ক্যালোরি পেয়ে যাব। দুটো কলা, একটা কলাতেই মোটামুটি 100 গ্রাম কলাতে 120 মতো ক্যালোরি থাকে। তাহলে তো দুটো কলা খেলে আমাদের তখন সেই মুহূর্তে ওই কচুরির থেকে তো অ্যাটলিস্ট ভালো, ওই বাজে তেল শরীরে গেল না, একটা পুষ্টিকর। আর কলাটা কি না সস্তায়, আমি তো বলি পুষ্টিকর খাদ্য, কারণ কলা তো অনেক এক্সপেন্সিভ ফল নয়। অনেকে যেমন এসেই বলেন যে ম্যাম এমন কিছু লিখবেন না যে কিনে খেতে পারবো না, কারণ আমাদের কাছে তো বিভিন্ন ধরনের রোগীরাই আসে না, প্রত্যেকের যে আর্থিক ক্ষমতা যে বিশাল ভালো তা নয়। আমি একজন ডায়েটিশিয়ান, আমাকে কিন্তু সেইগুলো ভীষণভাবে মাথায় রাখতে হয় যে আমি তার খাদ্য তালিকাটা কিভাবে করব। তাকে কিন্তু তখন আমি ওই 200 গ্রাম বা 100 গ্রাম মাছ, মানে ওইভাবে কিন্তু একটা দামি মাছ লিখে দিলাম, বা একটা আপনি আখরোট বাদাম কিনে খান যার কিন্তু অনেক দাম, এটা আমি তখন তাকে কিন্তু বলতে পারবো না। তাই আমাদের সমস্তটা, প্রত্যেকের পেশেন্টদেরও আর্থিক ব্যাপারটাও আমাকে দেখে কিন্তু ডায়েট সেট করতে হয়। লোকে এই জন্য অনেক সময় হয়তো অনেকে ভাবেন যে এতটা ওষুধে বা ডাক্তারকে মানে খরচ হয়ে যাচ্ছে, বা ধরুন ব্লাড টেস্ট, কারোর তো এরকম নিয়মিত ফলো আপ করতেই হয়। তারপর যদি ম্যাডাম অনেকটা দামি খাবার লিখে দেন, সেটা আমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়। তাই জন্য আমি তো বলি কলা রাখো ডায়েটে, কলা হচ্ছে সস্তায় পুষ্টিকর খাবার। আর হচ্ছে আমাদের ট্রিপ্টোফ্যান সমৃদ্ধ খাবার রাখতে হবে, কারণ ট্রিপ্টোফ্যান হচ্ছে প্রোটিন, যেটা আমাদের সেরোটোনিন আর মেলাটোনিন হরমোন ক্ষরণে সাহায্য করে, যার ফলে ঘুমটা আসে। সেটা তো হচ্ছে কলার মধ্যেও আছে, দুধের মধ্যেও আছে। আপনি ঘুমাতে যাওয়ার আগে 1 কাপ দুধও খেয়ে যেতে পারেন, তাহলেও ঘুমটা ভালো হবে। কিন্তু সবই কিন্তু আপনি যে কলা খাবেন, বা আপনার যদি সেটা কিন্তু দেখে নিতে হবে যে আপনার কোনো শারীরিক যে অসুবিধা আছে কিনা, যাতে আবার কলাটা রেস্ট্রিক্টেড, তাকে তো তখন আর কলাটা দেওয়া যাবে না। তখন আমাদেরও ভাবতে হবে তার ডায়েটে আমরা কি রাখতে পারি। বা কিছু বাদাম আছে, যেমন আমন্ড বা ওয়ালনাট, আখরোট, এর মধ্যেও কিন্তু ভীষণ ম্যাগনেসিয়াম আছে। বা কিছু সিড, যেমন সূর্যমুখীর বীজ, যেটাকে আমরা সানফ্লাওয়ার সিড বলি, বা মিষ্টি কুমড়োর বীজ, এগুলো রাখতে পারি, পামকিন সিড, এর মধ্যেও ম্যাগনেসিয়াম আছে। যাদের ঘুমের সমস্যা, তাহলে তারা কি ঘুমানোর আগে কলা খেতে পারে? একদম। আচ্ছা, সেটা কতক্ষণ আগে হতে পারে? 0.5 ঘন্টা 40 মিনিট আগে খেলেই হবে। আর আমন্ড, আমি শুনেছি যে আমন্ডটা মানে ডাইরেক্ট খাওয়ার থেকে ওটা নাকি ভিজিয়ে খাওয়াটা বেশি ভালো, মানে ভিজিয়ে পরের দিন সকালবেলা ওই খোলাটাকে বার করে নিয়ে খোলার থেকে তারপর খাওয়াটা ভালো, সেটা কি ঠিক? সেটাও ভালো। এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে পরের দিন সকালেই যে সবার যে খেতে পারবে বা টাইম হবে, সেটা অনেকে আছে যে আগের দিন রাত্রে আমি ভিজাতে ভুলে গেছি। আপনি মোট কথা আমন্ডটা কি করবেন, 6-7 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবেন। তাহলে কি অনেকে আছে কি আমন্ডের খোসাটা ডাইজেস্ট করতে পারেন না, যে পারেন না সে খোসা ছাড়িয়ে খাবেন, আর যে পারে সে খোসা এমনি না। হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, অবশ্যই ভিজিয়ে খেলে আমরা নিউট্রিটিভ ভ্যালুটা বেশি পাবো। এখনকার সময় আর একটা জিনিস আমরা খুব ফেস করছি প্রবলেম, সেটা হচ্ছে হেয়ার ফল, হেয়ার লস, এবং সেটা একটা বয়সের পর হয়তো অটোমেটিক হবে, সেটা স্বাভাবিকই, কিন্তু এখন খুব কম বয়স থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সবারই, মানে হেয়ার ফলটা হচ্ছেই। তো সেটার ক্ষেত্রে কি করব?
সেটার ক্ষেত্রে হচ্ছে আগে দেখতে হবে যে কি কারণে হচ্ছে, তার কি থাইরয়েডের সমস্যা আছে, আচ্ছা। বা সে কি অ্যানিমিক পেশেন্ট যে হিমোগ্লোবিন কম থাকে তার শরীরে, বা তার কি ভিটামিন ডি এর সমস্যা আছে, কারণ ভিটামিন ডি এর সমস্যা থাকলে বা ভিটামিন B12 এর যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু হেয়ার ফল হয়। ওকে। সেটা আগে দেখে নিতে হবে। আর নিয়মিত খাদ্য তালিকায় কিন্তু ভিটামিন B12 খাবার, যেগুলো আমাদের বাঙালি বাড়িতে মোটামুটি যারা আমিষ খাচ্ছেন, দুধ, ডিম, মাছ, মাংস এগুলো হচ্ছে ভরপুর, মানে পুরো প্রাণীজ উৎস হচ্ছে ভিটামিন B12 এর, এগুলো রাখতে পারেন। আর ডিমটা তো রাখবেন, কারণ ডিমটার মধ্যে হচ্ছে বায়োটিন, হ্যাঁ, থাকে, যেটা হচ্ছে চুলের গোড়াটাকে শক্ত করবে, যাতে চুল পড়াটা কমবে। আর বায়োটিন আর একটা জিনিসের মধ্যেও আছে, মিষ্টি কুমড়োর বীজের মধ্যেও আছে, বা সূর্যমুখীর বীজের মধ্যেও আছে, তাই ওটাও আপনার রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই ডায়েটে। আর হচ্ছে একটু বিভিন্ন ধরনের ডাল, একটু জিঙ্কটাও শরীরে দরকার, মানে হেয়ার ফল যখন হচ্ছে তখন জিঙ্কটাও একটু দিতে। এই মিষ্টি কুমড়োর বীজ, সানফ্লাওয়ার সিড, ডাল, সেটা মুসুর ডাল বা ছোলার মধ্যে, আচ্ছা। এগুলো রাখলে ঠিক আচ্ছা। আছে। আর একটু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সম্পন্ন খাবার যদি রাখা যায়, যেমন একটু চর্বিযুক্ত মাছ, যেমন যেমন মাছের তেল। বর্ষার সময় লোকজন এসেই বলে, ম্যাডাম ইলিশ মাছ কি খেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, এটা তো একটা লোভনীয় মাছ না, এটা তো আর সবসময় পাওয়া যায় না, খুব সিজনাল। হ্যাঁ, ইলিশ মাছ রাখতে পারেন, বা রোজের মাছের মধ্যেই আমাদের আছে, যেমন রুই মাছ খান না, কাতলা মাছ খান না, বা কিছু সামুদ্রিক মাছ যেমন পমফ্রেট। মাছের ছালটা একদম, ছাল তো খেতেই হবে, ওমেগা-3 ফ্যাটটা তো চর্বির মধ্যেই থাকে, তাই ছাল ফেলে কিন্তু নয়। আচ্ছা, তো চুলের প্রবলেম তো যদি এগুলো মেনটেন করা হয় বলছো অনেকটাই কমবে। একদম একদম। কিন্তু যাদের খুব অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, সেটার কি সলিউশন? কিছু ভিটামিন আর মিনারেলস এর অভাবের জন্য মেলানিন ক্ষরণটা কিন্তু হচ্ছে না। এবার খাদ্য তালিকায় সেই খাবারগুলো রাখতে হবে, যেমন ভিটামিন B12 সম্পন্ন খাবার, যেটা মেলানিন ক্ষরণ বাড়াবে উৎপাদনটা। এবার সেটা হচ্ছে ওই আমি বললামই আমিষ, সমস্ত প্রোটিন। এবার কি অনেকে আছে যারা হয়তো ভেজিটেরিয়ান, তাদের কিন্তু তখন একটু সাপ্লিমেন্ট খেতে হবে, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী, কারণ সাপ্লিমেন্টও কিন্তু দীর্ঘদিন খাওয়া যায় না, কারণ তাহলে কিন্তু হাইপার ভিটামিনোসিস হয়ে যাবে শরীরে। তাই অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা সাপ্লিমেন্ট নিয়ে নিলেই হয়ে যাবে ভিটামিন B12। আর যারা আমিষ খান তাদের তো মাছ, ডিম, মাংস, দুধ থেকেই এসে যায়, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে ক্যালসিয়াম আর ভিটামিন ডি সম্পন্ন খাবারও কিন্তু রাখতে হবে, সেটা হচ্ছে দুধ, দই, ছানা, বা কাঁটা সমেত ছোট মাছ, হ্যাঁ, এইগুলো ডায়েটে রাখতে হবে। শাক সবজি, সমস্ত সবুজ শাক পাতাতে ক্যালসিয়াম আছে। আর হচ্ছে ভিটামিন ডি এর জন্য হচ্ছে প্রথমেই দরকার সূর্যের আলো। এখন আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে সবাই এসি রুমে বসে থাকে অফিসের মধ্যে, আর অফিস থেকে বেরিয়েও যারা বাড়িতে যাচ্ছে সব একদম দেখা যাচ্ছে এসি গাড়িতেই উঠে পড়ছে, বাড়ি থেকেও যখন অফিসে আসছে সব এসি গাড়িতে উঠে পড়ছে, একদম রোদ লাগানো হচ্ছে না। আর সূর্যের আলোর থেকে ভিটামিন ডিটা হচ্ছে সবচেয়ে ভালো পাওয়া যায় হচ্ছে সূর্যের আলোতে। তাই নিয়মিত কিন্তু আমি তো বলবো 15 থেকে 20 মিনিট একদম আপনার সুবিধা মতো সময়, সেরকম হলে যারা সকালে মর্নিং ওয়াকে যাচ্ছে তারা তো বাড়ি ফেরার পথেই ওই রোদটা লাগিয়ে নিতে পারাই যাচ্ছে, বা শীতের দিনে তো দুপুর 12টা 1টা 2টোতে ইজি রোদটা লাগানোই যায়, কোনো অসুবিধা নেই। আর 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 তাছাড়া ডিমের কুসুমে ভিটামিন ডি থাকে, বা হ্যালিবাট মাছের তেল, যে পারবে সে ওটা খাওয়াও যেতে পারে। হ্যাঁ, তাহলে যারা ভেজ খাচ্ছে তারা ওই সূর্যের আলোটা তো লাগাতেই হবে। আর কিছু ভিটামিন ডিও আছে একটু বাঁধাকপির মধ্যে আর একটু পাকা পেঁপের মধ্যে, এগুলো খাদ্য তালিকায় রাখলেই হয়ে গেল। আর ওই ধরো সয়াবিন, পনির, ওইগুলোতে কি? ওগুলো তো হ্যাঁ, পনিরের মধ্যে তো ক্যালসিয়ামই আছে, কোনো অসুবিধা নেই। সয়াবিনে ভালো ক্যালসিয়াম আছে। অনেকে আছে না ভেগান ডায়েটে থাকে, দুধের তৈরি জিনিস খাবে না, তারা সয়াবিন বা টোফু খাদ্য তালিকায় রাখতেই পারেন, তাহলে তাদের ক্যালসিয়ামটাও পাওয়া যাবে। বা একটা খুব ভালো তিল তো সবাই খেতে পারে, তিলের মধ্যে ভীষণ ক্যালসিয়াম আছে, যেটা আমরা যে কোনো ভাবে, সেটা তিল বাটা হোক, তিল ছড়িয়ে দিয়ে রান্নার ওপরে, হ্যাঁ একদম একদম ভীষণ ভালো তিল খাওয়া।
আচ্ছা, অনেকের না থাকে সমস্যা যে খুব নখ ভেঙে যায়। হ্যাঁ, খুব তাড়াতাড়ি নখ ভেঙে যায়। অনেকের ইচ্ছা থাকে, মেয়েদের বিশেষ করে যাদের নখ বড় করব কিন্তু নখ ভেঙে যায়। তো তারা কি করবে? তাদের কিন্তু ওই শরীরে প্রোটিনের ঘাটতি আছে। আচ্ছা। প্রোটিনটা কিন্তু ভালো মাত্রায় দিতে হবে, কারণ ওই বায়োটিন এটা কিন্তু ভীষণ দরকার নখের জন্য। হ্যাঁ, আর হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আয়রনের সমস্যাতেও কিন্তু নখ ভাঙে। তাই জন্য খাদ্য তালিকায় একটু আয়রন সমৃদ্ধ খাবার, বিট, বেদানা এইগুলো, হ্যাঁ, বা কচুর শাক, তারপর হচ্ছে পালং শাক, কুলেখাড়া শাক, একটু গুড় রাখতে পারলে ভালো, ভালো আয়রন আছে। তো এইগুলো একটু খাদ্য তালিকাটা, আর একটু জিঙ্ক সমৃদ্ধ খাবার যদি একটু রাখা যেতে পারে, সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর বীজ বা একটু ডার্ক চকলেট, হ্যাঁ, যেটা অবশ্যই 70 বা তার বেশি কোকো থাকতে হবে। হ্যাঁ, আর হচ্ছে তারপর হচ্ছে কিছু বাদামের মধ্যে যেমন কাজু বাদাম, কাঠবাদাম, এগুলোতেও আছে জিঙ্ক, এগুলো রাখা যেতে পারে। আর একটা ভালো জিনিস আছে তিলের বীজ, যেটাকে আমরা সিসেম সিড বলি, এটার মধ্যেও ভালো জিঙ্ক আছে, তো এটাও রাখা যেতে পারে, অসুবিধা নেই। এখনকার সময় না কফি খাবার একটা খুব টেন্ডেন্সি আছে, মানে কাজের ক্ষেত্রে বা একটু কফিটা, আমরা কোথাও বসলে একটু কফি, কাজের করতে করতে তো কফি চলছে, অফিসেও কফিটাই বেশি খাওয়া হয়ে যায়। অনেকের আবার রাতেও কফি খাবার হ্যাবিট থাকে, এটা কতটা ঠিক? না, আমি তো আগেই বললাম, যাদের ঘুমের সমস্যা আছে তাদের কিন্তু চা কফি খুব লিমিটেড অ্যামাউন্টে, আর ঘুমাতে যাওয়ার 7-8 ঘন্টা আগে কিন্তু বন্ধ করতেই হবে, কারণ ক্যাফিন শরীরের জন্য কিন্তু ভালো, কিন্তু অতটাও তো আর আমাদের কোনো কিছুই একটা পরিমিত মানে পরিমাণে। সারাদিনে ক কাপ খাওয়া যেতে পারে? ম্যাক্সিমাম হচ্ছে 150 ml যদি আমি একবারে খাই, ওই 2 কাপ ম্যাক্সিমাম, তার বেশি নয়। আর ক্যাফিন কিন্তু অতিরিক্ত ক্যাফিনেও কিন্তু আবার অ্যাসিডিটির সমস্যা আসে, আর কিন্তু জল শূন্য হয়ে পড়ে কিন্তু শরীর। অত্যাধিক যদি ক্যাফিন শরীরে যায় তাহলে কিন্তু শরীরে দেখা যাবে ওই ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে বা অ্যাসিডিটি। অনেকেই বলে না ম্যাম ঠিক খাওয়া দাওয়া করছে, কিন্তু আমাদের অ্যাসিডিটি কিছু খেলেই অ্যাসিড হয়ে যাচ্ছে। এইটা কিন্তু মানে এটা তখন আমরা একটু বলি যে আপনি বলুন তো, কিছু লুকাবেন না, ডায়েটিশিয়ানের কাছে আসছে যখন কিচ্ছু লুকাবেন না, একদম বলে ফেলতাম। ডাক্তার আর ডায়েটিশিয়ান এদের কাছে কিছু লুকানোর নেই, কারণ এরা হচ্ছে আপনি কি করেন আপনার সেটা বুঝে মেডিসিনও সেরম লিখবে, ডায়েটও সেরম দেবে, তো আপনার ভুলগুলোই তো রেকটিফাই আমরা করব, তাই না? তাই তখন বোঝা যাচ্ছে যে সে দিনের মধ্যে হয়তো 7-8 কাপ কফি খেয়ে না, বলে ম্যাম কফি না খেলে কাজ, আসলে ওটা কি, ওটা পুরো মানসিক ব্যাপার, ওটা কোনো ব্যাপার না। এমনও দেখা যায় যে আমরা দেখতে পাই যে চা কফি কিন্তু তারা কোনোদিন খায়নি বা খায়ও না, কি তারা কি কাজ করছে না? এইটা হচ্ছে কিছুটা তো মানসিক ব্যাপার এসেই যায়। আচ্ছা, অ্যাসিডিটির কথা যখন উঠলোই, তখন যারা তো ঠিক আছে কফি খেলে অ্যাসিডিটি হয় আমরা জানলাম, কিন্তু যাদের এমনিতেও হয়, ধরো কফি খাচ্ছে না কিন্তু অনেকেরই সমস্যাটা থাকে, একটা হজমের গন্ডগোল, একটা সমস্যা, তাদের কি মেনটেন করা উচিত? তাদের তখন দেখতে হয় যে তারা হয়তো প্রপার জল খাচ্ছে না। আমাদের মোটামুটি 3 থেকে 3.5 লিটার জল কিন্তু আমাদের, যেরকম এখন 10 মাস বা 11 মাস গ্রীষ্ম প্রধান দেশ আমাদের, একদম 4 লিটার অব্দি তো খাওয়া যেতেই পারে, কিন্তু যারা ধর একটু বয়স হয়ে গেছে অত তো নিয়ে নেওয়া যায় না, ওই 2.5-3 লিটার অব্দি জল। আর হচ্ছে কি দেখা যায় যে ফাইবারটা তারা খাদ্য তালিকায় রাখে না, একটু শাক পাতা সবজি, হ্যাঁ, সেদ্ধ সবজি, এগুলো কিন্তু তাদের মানে কি পেট পরিষ্কার হয় না, আর পেট পরিষ্কার না হলেও কিন্তু একটা অ্যাসিডিটির সমস্যা থাকে, অনেকগুলো কারণ, সেটা দেখতে হবে তার কি পেট পরিষ্কার হচ্ছে কিনা, বা তার হচ্ছে জলটা সে প্রপার খাচ্ছে কিনা, বা সে বেশি হচ্ছে কষিয়ে রান্না খাচ্ছে কিনা, হয়তো রান্নায় তেল মশলা দিয়ে একদম কষিয়ে সে রান্না খাচ্ছে, এইগুলো খেলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা বাড়বে। কারণ এমন খাবার খেতে হবে যেটা হজমটা তাড়াতাড়ি হয় আমাদের। তার মানে এটা কোথাও গিয়ে যাদের কনস্টিপেশন থাকে তাদের জন্য এটা ভালো, মানে একটু সেদ্ধ, একদম একদম সেদ্ধ, আর ফাইবারটা দিতে হবে, আর হচ্ছে অবশ্যই কোনো মুভমেন্ট থাকতে হবে, ওই খাচ্ছি শুয়ে পড়ছি এইরকম ব্যাপার করলে হবে না, আধ ঘন্টা হলেও একটু হাঁটা চলাটা করতে হবে। সর্বক্ষণ আমি টিভি
দেখছি সোফায় বসে বসে, এটা কিন্তু করলে হবে না। আচ্ছা, তুমি জলের কথা যখন বললে, তো জল খাওয়া ভালো এটা তো আমরা জানি, কিন্তু আবার সাথে সাথে একটা কথা বলছো কোনো কিছু অতিরিক্ত ভালো না। তো জলটা তাহলে ধরো যারা জল খাওয়া ভালো তো প্রচুর জল খাচ্ছে, তো সেটাও কি আবার খারাপ হতে পারে শরীরের জন্য? একদম, কারণ ম্যাক্সিমাম 4 লিটার অব্দি জল আমরা খেতেই পারি। এবার তারপরে অনেকেই এসে বলে ম্যাম না না ওটা আমাদের বলতে হবে না, 5-6 লিটার জল খেয়ে নি। একদম নয়, কারণ হচ্ছে অত্যাধিক কোনো কিছু, অত জল খেলে কিন্তু কিডনির সমস্যা আসতে পারে, কিডনিতে প্রেসার পড়বে, একদম প্রেসার পড়বে। কারণ বা হয়তো অনেকে জানেনই না যে তার হয়তো শারীরিক কিছু সমস্যা আছে, যে অত জল খাওয়া যাবে না, কিন্তু তিনি কোনোদিন হয়তো ডাক্তারের কাছে যাননি। মানুষ তো মানে এমনি এমনি কেউ ডাক্তারের কাছে যায় না, খুব একটা যখন যাচ্ছেন তখন দেখা যাচ্ছে না তার হচ্ছে ডাক্তারই বলেই দিচ্ছে তার সারাদিনে ফ্লুইড ইনটেক, শুধু তো জল না, শরীরে সারাদিনে যা খাচ্ছি আমরা, চা কফি বা সবজি ঝোল দুধ যাই খাচ্ছি সব মিলিয়ে হয়তো তার একটা অ্যামাউন্ট ডাক্তার বলে দিচ্ছে। এবার তখন কিন্তু ওই জলেরও কিন্তু রেস্ট্রিকশন হয়ে যাবে। তাই অত্যাধিক কোনো জিনিসই নয়, 4 লিটার অব্দি ইজি জল খাওয়া যায়। হ্যাঁ, আর মিনিমামটা কত? যারা আবার কম খায়, মানে ধরে নাও এতটা খেতেই হবে, সেটা মিনিমামটা কত? 2 লিটার তো খেতেই হবে। হ্যাঁ, 2 লিটার, যার কোনো রেস্ট্রিকশন নেই। এবার যাদের রয়েছে তাদের তো তার কম কি খেতে রাখতেই হবে, জানা, সে জানেই যে তাকে কম খেতে হবে, কম খেতেই হবে। আচ্ছা, এবার একটু তাদের নিয়ে কথা বলবো যারা 40s এর ওপর। আমাদের একটু কি মেনটেন করা উচিত? 40s এর ওপরে হচ্ছে যেহেতু বোন ডেন্সিটি কমতে থাকে, মানে হাড়ের ঘনত্ব কমে যেতে থাকে, এই সময় অস্টিওপোরোসিস শুরু হয়ে যায়। তাই জন্য খাদ্য তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখতেই হবে। আর ক্যালসিয়ামের শোষণে ভালো হবে তখনই যখন আমরা ভিটামিন ডিটাও সাথে দেব। এবার ভিটামিন ডিও রাখতে হবে, কারণ দুটোই হাড়ের সাথেই যুক্ত। আর হচ্ছে আয়রনটা দিতে হবে, কারণ দেখাই যায় যে 40s এর পরেই আমাদের আস্তে আস্তে কিন্তু মেনোপজের দিকে আমরা চলে যাই মেয়েদের জন্য, যেটা তখন কিন্তু দেখা যায় যে হিমোগ্লোবিনটা অনেক সময় অনেকের কমে যায় বা কিছু, বা অনেক সময় দেখা যায় যে 40s এর পরে হয়তো তার আগে তার নর্মাল পিরিয়ডসই হতো, কিন্তু তারপরে দেখা যাচ্ছে 40s এর পরে পিরিয়ডসটা হয়তো কোনো কোনো মাসে তার খুব হেভি ব্লিডিং হচ্ছে পিরিয়ডসের সময়, তখন কিন্তু ভীষণভাবে আয়রন লস হতে, মানে ব্লাড লস হতে, তার জন্য হিমোগ্লোবিন কমতে থাকে। তাই জন্য খাদ্য তালিকায় ওই আয়রন রিচ খাবারগুলোর তো রাখতেই হবে। কচুর শাক, পালং শাক, তারপর হচ্ছে লাল শাক, নোটের শাক, কুলেখাড়া শাক, তারপর হচ্ছে ছোলা, কাবলি ছোলা, রাজমা ডালের মধ্যে এগুলো। তারপর যে কোনো ডালের মধ্যেই ফলিক অ্যাসিডও থাকে, ফলিক অ্যাসিডটাও ভালো এই সময়। আর হচ্ছে দুধ, সয়াবিন, টোফু, এগুলো তো বললাম ক্যালসিয়াম। তারপর রাগিটাও রাখতে হবে, ক্যালসিয়ামের সোর্স। আর হচ্ছে ভিটামিন ডি এর জন্য তো বললামই ডিমের কুসুম আর সূর্যের আলো। এর থেকে মানে সস্তায়, যেটার কোনো পয়সাই লাগবে না, এটা আমাদের প্রকৃতিই আমাদের সূর্যের আলো দিচ্ছে, শুধু আমাদের নিতে হবে। আমরা নিতে পারছি না, সবাই এসির আরামে বসে থাকি, গরম গরম করছি, একদম। আচ্ছা, তুমি সব শাকের নাম নিয়েছো, কলমি শাকের নাম নাওনি? কলমি শাকটা একদম, কলমি শাক তো খুব ভালো একটা শাক, খুব ভালো, কারণ প্রত্যেকটা শাকের মধ্যেই হচ্ছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, এইগুলো কিন্তু মানে মিনারেলস, ভিটামিনে ভরপুর, ও ভিটামিন এ একদম পুরো ভরপুর। তাই এইগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখতেই হবে। আচ্ছা, একদম। তো আর শাক রাখলে কি হয়, আমাদের ওজনটাও ঠিক থাকে, কারণ ফাইবার, প্রচুর ফাইবার আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখে। আর ডায়াবেটিক পেশেন্টদেরও ফাইবারের ভীষণ দরকার, যাতে ইনসুলিনটা ভালো কাজ করতে পারে। তাই জন্য শাক তো ডায়াবেটিসের জন্য ভীষণ ভালো। আচ্ছা, ডায়াবেটিসের কথা যখন বললেই, এমনিতে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা অলরেডি ডাক্তারের গাইডেন্সেই রয়েছে, কিন্তু ধরে নাও যারা হয়তো গাইডেন্সে নেই, তারা ধরো জেনারেল ওয়েতে একটু কি মেনটেন করবে যাতে ডায়াবেটিসটা না ছুঁতে পারে?
আসলে এখন যেটা দেখা যাচ্ছে অনেকেই একটা বয়সের পর হয়তো তারা কোনোদিন ব্লাড টেস্ট করছে না, কিন্তু করলে দেখা যাচ্ছে তারা প্রি ডায়াবেটিস স্টেজে আছে, মানে ডায়াবেটিসের আগের স্টেজে একদম। সেটা কি না, HbA1c যখন আমাদের 5.7 থেকে 6.4, সেটাকেই আমরা কিন্তু প্রি ডায়াবেটিস বলছি। এবার হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এরকম, কিন্তু তারা হয়তো তখন ভাবছে যে ডাক্তারের কাছে কেন যাব, তাহলে নিজেই ডায়েটটা মেনটেন করব। এবার তখন ডায়াবেটিক ডায়েট মানেই হচ্ছে যেই ফলগুলো বা যেই সবজিগুলো লো গ্লাইসেমিক সূচক, মানে মানে যেই ফল বা সবজিগুলো খেলে আমাদের রক্তে তাড়াতাড়ি সুগার স্পাইক হবে না, এই রকম সবজি আর ফলকে কিন্তু তখন ডায়েটে প্রাধান্য দিতে হবে। যেইগুলো আছে আমরা সবসময় বলি সেই সবজি বা ফলগুলোই সিলেক্ট করব যাদের গ্লাইসেমিক সূচক 50 বা তার নিচে, আর 50-এর ওপরে হয়ে গেলে কিন্তু মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পন্ন সেগুলো। এবার দেখে নিতে হবে তাদের, এবার 150 থেকে 200 গ্রাম ফল তো রাখতেই হবে লো গ্লাইসেমিক ইন্ডেক্স। সেটা হচ্ছে আপেল, কমলা লেবু, মুসাম্বি, নাশপাতি। আর ডায়াবেটিসের জন্য সবচেয়ে ভালো ফল একটা আছে, সেটা জামরুল, যেটা সব সময় কিন্তু পাওয়া যায় না, কিন্তু এখন মোটামুটি লাল জামরুলও কিন্তু পাওয়া যায়, যেটা একটু পিঙ্কিশ। হ্যাঁ, খুব ভালো। আর কালো জাম খুব ভালো, ভীষণ ভালো, কিন্তু সেটা খুবই সিজনাল, ওটা খুবই সিজনাল। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা যেটা জানতে চাইবো, যে আমি শুনেছি, সেটা কতটা ঠিক ভুল জানি না, সেটা হচ্ছে কালো জামের দানা, সেটা প্রসেসড হয়ে এখন আসে, যে দানার গুণটা নাকি ভালো, তো সেটা কি ঠিক? একদম, সেটা কিন্তু রক্তের সুগারটাকে কন্ট্রোলে রাখে। তো ওটা কিভাবে খাবো? ওটা হচ্ছে এমনি জলের সঙ্গে মিশিয়েও খাওয়া যেতে পারে, বা একদম চামচে করে রোজ চায়ের চামচের 1 চামচ খাওয়া যেতেই পারে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। যখন সিজনে কালো জাম পাচ্ছি, কালো জামটা খেলাম, দানাটাকে শুকিয়ে রাখতে হবে, হ্যাঁ, গুঁড়ো করে ওটা খাচ্ছি। একদম একদম, এটা খুব কাজে দেয়। আর রেফ্রিজারেটরে রেখো, কারণ যদি আবার অনেক সময় খারাপ হয়ে যেতে পারে। ঠিক। আচ্ছা, তুমি তো অনেক ভিটামিনের নাম নিচ্ছ, যেটা আমাদের দরকার, তো সেক্ষেত্রে আমরা যদি খাবার দাবারে এত মাথা না দিয়ে যদি মাল্টিভিটামিনের উপর ভরসাটা বেশি করি, তাহলে সেটা কি ঠিক হবে? আমি বলবো যেইগুলো আমরা খাবার থেকে ন্যাচারাল ওয়েতে পাবো, সেটা কেন আমি মাল্টিভিটামিন খাবো? যখন আমার কোনো শারীরিক অসুবিধা আছে, আমার শরীর খাবার অতটা ইনটেক করতে পারছে না, তখন অবশ্যই আমরা মাল্টিভিটামিন খাবো। কিন্তু যে যতটা খাবার আমরা খেতে পারবো, আমরা অবশ্যই যেটা ন্যাচারাল ওয়ে, কেন আমি সেটা শুধু শুধু দাম দিয়ে পয়সা খরচ করি, সেই দামটা আমি একটা খাবারের ওপর দেব, তাই না? আর ধরো যে ওই যে হয় না অনেক সময় যে আমাদের খুব ক্লান্তি অনুভব হয়, একটা টায়ার্ডনেস কাজ করে, খাওয়া দাওয়া করছি, সবই চলছে, কিছু যে বন্ধ আছে সেটা নয়, কিন্তু দেখা যাচ্ছে তারপরও একটা টায়ার্ডনেস কাজ করছে সারাদিনে, ঘুম থেকে ওঠার পরও ফ্রেশ লাগছে না। হয়তো রাতে যে তুমি বলবে যে তাহলে হয়তো ভালো ঘুম হচ্ছে না, সেটাও না, ঘুম হচ্ছে, কিন্তু আমি ধরতে পারছি না টায়ার্ডনেসটা কেন কাজ করছে। তো সেটা তাহলে কি জন্য, যে তাহলে কি খাবারের সাথে সাথে আবার মাল্টিভিটামিনও খাবো সাথে, এরকম? একদমই না, তখন হচ্ছে বোঝাই যাচ্ছে যে শরীরে ক্যালোরি এবং প্রোটিনের ঘাটতি আছে। কারণ আমাদের প্রত্যেকেরই একটা দৈনিক খাদ্য তালিকা, মানে দৈনিক একটা ক্যালোরি প্রোটিনের রিকোয়ারমেন্ট আছে, যেটা আমাদের ICMR মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ যারা আমাদের করেই দিয়েছেন, যে রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সেস, যেটা RDA, প্রত্যেকটা বয়সে কতটা ক্যালোরি, কতটা প্রোটিনে, কতটা ফ্যাট বা ভিটামিন মিনারেলসের চাহিদা। আমাদের এই ক্লান্তিটা কিন্তু কাজ করতে ইচ্ছা করছে না, এইটা কিন্তু পুরোটাই বোঝা যাচ্ছে ক্যালোরি প্রোটিনের ঘাটতি। মানে আমার শরীর কতটা চাইছে আমি সেটা জানি না, এবার আমি যে খাবারগুলো খাচ্ছি সেটা হয়তো পুরোটা সাফিসিয়েন্ট হচ্ছে না। এবার কারণ আমাদের কাজ করার এনার্জিটাই কিন্তু প্রথম আসে কার্বোহাইড্রেট থেকে, এবার কার্বোহাইড্রেটই হচ্ছে শক্তির উৎস আমাদের কাজ করার। তাই দেখতে হবে যে আমাদের খাবারে কার্বোহাইড্রেটটা পর্যাপ্ত হচ্ছে কিনা, আর কিছুটাও আমাদের আসে ফ্যাটের থেকে, কিন্তু সেটা অবশ্যই গুড ফ্যাট নেব। আর যেহেতু 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা 4 ক্যালোরি পাচ্ছি, আর 1 গ্রাম ফ্যাট দিচ্ছে 9 কিলো ক্যালোরি, তাই এই খাবারগুলো আমরা ঠিকঠাক খাচ্ছি কিনা, আর 1 গ্রাম প্রোটিন দেয় 4 কিলো ক্যালোরি শক্তি। তাই এই প্রোটিন, কার্বোহাইড্রেট, এই
এইটা যদি ঘাটতি থাকে তাহলেই কিন্তু আমাদের এই ক্লান্তি এই ব্যাপারটা থাকবে। Okay. বা আরো এটা হতে পারে যে কেউ হয়তো প্রপার ব্রেকফাস্ট না করেই সারাদিন বেরিয়ে পড়ছে, পরে সে একটা খাবার খেয়ে ফেলছে, এবার কি তার ওই সকাল থেকেই এনার্জি নেই, শরীর দিচ্ছে না, এই ব্যাপারটা এটা করলেও কিন্তু হবে না। কারণ ব্রেকফাস্ট হচ্ছে শুড অলওয়েজ বি হেভি, মানে ব্রেকফাস্টটা সবসময় ভারী হতে হবে, কারণ ব্রেকফাস্টটা হচ্ছে আমাদের সারা দিনের এনার্জি দেবে। এই জন্য পিরামিড হ্যাঁ একদম, এই জন্যই বলে কি ব্রেকফাস্টটা সবসময় রাজার মতো করতে হয়, তারপরের খাবারটা আরেকটু কম আর ডিনারটা তার থেকেও কম। হ্যাঁ এইটাই। আচ্ছা, কার্বোহাইড্রেট যেটা বলছো, তো সেটা তো ভাত রুটিতে আমরা পাবো, তাই তো? তো কিন্তু আবার ভাত রুটিরও তো রেস্ট্রিকশন রয়েছে, বেশি ভাত খাওয়া যাবে না, তাহলে সেটা কি মাপটা কি হবে? আসলে ওই আমাদের ক্যালোরি কতটা, আমাদের সারাদিনের ক্যালোরি, কার শরীর কতটা, তার হাইট ওয়েট দেখেই তো আমরা এই ক্যালোরি প্রোটিনটা ক্যালকুলেট করি। তাই তখন কিন্তু দেখতে হবে যে তার সারাদিনে যে শস্য জাতীয় খাবার, যেটাকে আমরা সিরিয়ালস বলি, যেটা হচ্ছে ভাত, রুটি, চিড়ে, মুড়ি, সুজি, বিস্কিট, নুডলস, ডালিয়া, সব কিছু, ওটস, এগুলো সব। এবার সেটা হচ্ছে আমাদের কিন্তু দেখে নিতে হয়। কারোর যদি আমি ডায়েট চার্ট করি, তার 1800 ক্যালোরির ডায়েট চার্ট, তার কিন্তু তখন ওই সিরিয়ালসটা তখন কিন্তু তার 200-র ওপরে আমাকে দিতেই হবে। এবার 200-র ওপর দিলে কি, তার তো আমি একবারে অনেকটা ভাত ওরকম না, তার ওই সকাল থেকে সেটা সে ওই চায়ের সঙ্গে কি খাচ্ছে বা ব্রেকফাস্টে কি করছে সেটা দিয়ে কিন্তু শুরু করতে হবে। হ্যাঁ, এবার তখন মোটামুটি আমাদের দেখা যেতে, আমরা ক্যালকুলেশন যেহেতু আমরা করে করে মানে বুঝতে পারি সেটা, তখন ওই মোটামুটি অ্যাট এ টাইম 50 গ্রাম চালের ভাত বা 50 গ্রাম আটার রুটি দেওয়া যেতেই পারে। কিন্তু ভাত আমি একজন আমাদের কাছে এসে বলে, ম্যাম সুগার ধরা পড়েছে, আমি ভাত ছেড়ে দিয়েছি, শুধু রুটি খাচ্ছি। আপনি কটা রুটি খাচ্ছেন? 4টে রুটি দুপুরে খাচ্ছে, 4টে রাতে। এইটা কিন্তু না, সুগার পেশেন্ট মানে তখন কিন্তু ক্যালোরিটা অটোমেটিক কমবে, বা যার একটা ওভারওয়েট, হ্যাঁ ওজন বেশি, তারও ক্যালোরিটা কমবে। তখন কি অবশ্যই আমার কার কত ক্যালোরি আমি দিচ্ছি, সেটা 1400 না 1200 না 1500 না 16, তার উপর নির্ভর করবে যে আমি কতটা শস্য জাতীয় খাবার রাখতে পারবো। প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হবে। এমনও দেখা যায় যে ক্যালোরি যত কমবে তখন আমাদেরও কিন্তু 25 গ্রাম কি 30 গ্রাম চালেরই ভাত দিতে পারবো, তার বেশি কিন্তু দিতে পারবো না, মানে অ্যাট এ টাইম। বা সে যদি কোনো টাইমে ভাত না খায়, রুটিটা খাচ্ছে বা ওটস খাচ্ছে, ওই 25 গ্রাম কি 30 গ্রামই দেব। এবার সেটাতে তো হয়তো তার চোখে দেখেই ইচ্ছাটা চলে যাবে, ইস আমি আগে এত খেতাম, আপনি এইটুকু। হ্যাঁ, তখন তাকে বলতে হবে সবজি, স্যালাড, ডাল, আদার্সগুলো একটু বেশি পরিমাণে। হ্যাঁ, প্রোটিনটা কিন্তু রাখতে হবে, মানে পর্যাপ্ত, যার যতটা দরকার। এবার কি সেটাও হচ্ছে, কারণ প্রোটিনটা পেটটা অনেকক্ষণ ভরিয়ে রাখবে, যাতে বারবার খিদেটা পাবে না, আর বারবার খিদে না পেলেই তো কোনো অসুবিধা নেই। আর সব সময় যেটা বলা হয়, একবারে পেট ঠেসে খাবেন না, একটু গ্যাপ দিয়ে স্মল ফ্রিকুয়েন্ট মিলস, এইটাই হচ্ছে দরকার। অল্প অল্প করে বারবার খেতে হবে। এখনকার সময় ওই আগে বলা হতো যে ভাত দিয়ে এটা খাও, ডাল খাও, সবজি খাও, এখন হওয়া উচিত উল্টো, মানে সবজি দিয়ে ভাতটা খাও। একদম, মানে ওই হয়তো ভাতটা চোখে দেখা যাবে না, ডাল সবজির মাপটা, মানে যেটা হচ্ছে আমাদের যে খাবারের প্লেটটা, তার কিন্তু 50%ই থাকবে যে কোনো মরশুমি সবজি, স্যালাড। এবার কি সেটার মধ্যে শাকও থাকবে, আর সবজি থাকবে, স্যালাড থাকবে, আর বাকি যে 50% তার 25% থাকবে ওই সিরিয়ালস, আর বাকি 25% থাকবে প্রোটিন। সেটা ডাল হতে পারে, ডিম হতে পারে, মাছ হতে পারে, চিকেন হতে পারে, বা যে নিরামিষাশী সে সেখানে পনির রাখতে পারে। এইভাবে মানে খাবারের প্লেটটা এরকম হবে। আচ্ছা, তুমি একটু আগে বললে গুড ফ্যাট, তো গুড ফ্যাটটা একটু বলো। যে ঘি, আমরা তো জানি ঘি, কিন্তু এটা নিয়ে আবার অনেক রকম মতামত আছে। ঘিটা কি ভালো? ঘি খাওয়াটা, হ্যাঁ, ঘিটা তো খারাপ আমি বলবো না, কারণ ঘি তো ল্যাকটোজ ফ্রি, তাই জন্য যাদের ল্যাকটোজ ইনটলারেন্স সে তো ঘি অবশ্যই নিতে পারে। কিন্তু বা ভিটামিন এ আছে, ভিটামিন ডি আছে, যেগুলো আমরা পেয়ে যাচ্ছি,
কিন্তু ঘি 100 গ্রাম ml ঘিতে আমাদের কিন্তু 900 কিলো ক্যালোরি, এটাও দেখতে হবে আমি আমার সারাদিনে কতটা রিকোয়ারমেন্ট টোটাল ক্যালোরি, আমি সেই অনুযায়ী কিন্তু সেই পরিমাণ ঘিটাই রাখবো। তাহলে যদি আমি কোনোদিন ঘি ইউজ করি, আমাকে যদি আমার ডায়েটিশিয়ান বলে দেয় আপনার খাদ্য তালিকায় নিয়মিত 3 থেকে 4 চামচ তেল, এবার তেল মানে কি, আমি যেদিন 1 চামচ ঘি দিলাম আমার খাদ্য তালিকায়, তখনই আমার সেই তেলের থেকেও 1 চামচ কিন্তু কমে যাবে। আচ্ছা। কারণ ওই যে ক্যালোরিটা বাড়ছে, তো আমার তো ক্যালকুলেশন করা রয়েছে তেল ঘি সব মিলিয়ে ওই চামচে 3 থেকে 4 চামচ, কারণ ক্যালোরি কিন্তু প্রচুর। তাই কোনো কিছু ঘি ভালো মানে সেটা যে আমি অতিরিক্ত খেয়ে ফেলতে পারবো সেটা কিন্তু না। হ্যাঁ, এটা ঠিক যে ঘিয়ের যেহেতু স্মোকিং পয়েন্ট বেশি, তাই ঘি দিয়ে রান্না করা যেতে পারে, কিন্তু ওই লিমিটেড অ্যামাউন্টে। বা কারোর যদি হার্টের সমস্যা থাকে, হার্টের নানান সমস্যা, সেটা আথেরোস্ক্লেরোসিস বা করোনারি আর্টারি ডিজিজ বা যেগুলো হার্টে ফ্যাট, যেহেতু আমাদের আর্টারিগুলো ন্যারো হয়ে যাচ্ছে, রক্ত চলাচল, তখন কিন্তু ওই ঘিটি না দেওয়াই ভালো, কারণ স্যাচুরেটেড ফ্যাট, তো স্যাচুরেটেড ফ্যাট খাবার থেকে কমানো উচিত। আচ্ছা, তাহলে ধরো কোনো একদিন কেউ পরোটা খাচ্ছে, আটারি পরোটা, কারণ ময়দা তো খুব একটা হেলদি না, একদমই না, একদম বিষ, একদম বিষ, বাদ দিতে হবে একদম, কারণ ওর মধ্যে তো কোনো ফাইবার নেই, পুরো হচ্ছে রিফাইন কার্বোহাইড্রেট, যেটা খেলে আমাদের ওজন বাড়াচ্ছে। আর আমাদের এখন এই যে ওজন বাড়াটা তো একটা লাইফস্টাইল ডিজিজ, যেটা আমাদের কি করছে, ওজন বাড়া মানেই হচ্ছে অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজগুলোকে ডেকে নিয়ে আসছে। প্রথমেই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, তারপরই হচ্ছে ফ্যাটি লিভার, তারপর হচ্ছে হাই ব্লাড প্রেশার, রক্তচাপ বাড়তে থাকছে, তারপর হার্টের নানা রকম সমস্যা, কিডনির সমস্যা, মেয়েদের যেটা একটা হচ্ছে হরমোনের PMOS, পলিএন্ডোক্রিন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, এইবারে এই রোগগুলোকে কিন্তু এক এক করে ডেকে নিয়ে আসছে একদম। তাই জন্য সব সময় হাইট অনুযায়ী ওজন হতে হবে, এইটাই হচ্ছে আসল, যে এটাকে মানতে পারবে তার কাছে আর কোনো সমস্যাই নেই। আচ্ছা, যেটা আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, যে ধরে নাও তো আটারি পরোটা খাচ্ছে, কিন্তু সেটা এবার পরোটাটা তো ভাজতে আমরা, তো সেক্ষেত্রে তেল না ঘি কোনটা ইউজ করব? যে কোনো একটা, তবে ঘি দেওয়াই যেতে পারে, ভালো ঘি, কারণ এখন তো আমরা বলছি মাঝে সাঝে তো আপনি ঘি খেতেই পারেন, কিন্তু ওই যে দেখে নিতে হবে আপনার যতটা অয়েল কনজাম্পশন সারাদিনে তার মধ্যে। না, আমি তার মধ্যেই বলছি, কিন্তু ভাজা যেতে পারে, অসুবিধা না, আমি বলতে চাইছি প্রশ্নটা এটা যে আমার যেটা মাপ করা রয়েছে সেটার মধ্যেই খাবো, কিন্তু সেটা ধরে ঘি দিয়ে আমি ভাজতে পারবো তো? হ্যাঁ, একদম। সেটা সেক্ষেত্রে তেলটা বেটার না ঘিটা বেটার? আমি বলবো ঘিটা বেটার, কারণ সাদা তেলগুলো কিন্তু এখন খেতে আমরা বারণ করছি, সানফ্লাওয়ার অয়েল আমরা বারণই করছি। সাদা তেলের মধ্যে ভালো হচ্ছে রাইস ব্র্যান অয়েলটা চলতে পারে, রাইস ব্র্যানটা বেটার। হ্যাঁ, ঠিক আছে। আর নইলে আপনি সরষের তেল খান। আচ্ছা, সরষের তেল বেশি ভালো, মানে তেলের মধ্যে একদম সরষের তেল, আচ্ছা, একদম আলফা লিনোলেনিক অ্যাসিড, খুব ভালো হার্টের জন্য। কিন্তু অনেকে তো মানে এরকম ভুল ধারণা, হ্যাঁ, এটা কিন্তু ভুল ধারণা, আবারে খুব কনফিউজিং না? আচ্ছা, বেশ ভয়ও লাগে এক এক সময় যে কি করবো, কি খাবো, সত্যি কথাই। আচ্ছা, এবার একটু জানবো মেনোপজ, যখন মেনোপজ স্টার্ট হচ্ছে কোনো মহিলার, সেক্ষেত্রে সেই সময় তো তখন তো অনেক খেতেও ইচ্ছা করে না, অনেক রকম শারীরিক এও থাকে, হরমোনাল ডিসব্যালেন্সও হয়, তো সেক্ষেত্রে মোটামুটি খাওয়া দাওয়াটা একদম ঠিকঠাক মেনটেন মানে খেতেই হবে, সেটা কি? একদম ব্যালেন্স ডায়েট নিতে হবে। এবার আর হচ্ছে ওই যে ক্যালসিয়াম, ভিটামিন ডি, আয়রন, আর হচ্ছে এই সমৃদ্ধ খাবারগুলো তো ডায়েটে রাখতেই হবে। আর একটু আদা, মানে যেগুলো হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি যার প্রপার্টিসগুলো আছে, মানে যেগুলো ইনফ্লামেশন কমাবে, ডায়েটে একটু আদা, হলুদ এইগুলো রাখতে হবে। কারণ আদার মধ্যে একটা খুব ভালো জিঞ্জারল, যেটা অ্যান্টি অক্সিডেন্ট, ভীষণ, মানে যেটা আমাদের ইনফ্লামেশন কমায়, যার ফলে আমাদের ইমিউনিটিটাও বাড়ে। আর সেটা আপনি আদা
চায়ে দিয়ে খেতে পারেন, হ্যাঁ, বা রান্নাতে আদা দিতে পারি আমরা, বা হচ্ছে হলুদ আমরা রান্নায় দিতে পারি, বা দুধের সঙ্গে একটু হলুদ মিশিয়ে খাওয়া যেতে পারে। এটা হলুদের মধ্যে কারকিউমিন থাকে, যেটা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো আমরা রান্নায় রাখতেই পারি। আচ্ছা, কিন্তু সেটা তো আমরা তো ধরো হলুদ বলছো বা আদা বলছো, তো যেভাবে ইউজ হয়, মানে রান্নাতে তো হলুদ ইউজ হচ্ছে, তারপরেও কি আবার আলাদা করে খেতে হবে নাকি যেটা ইউজ হচ্ছে ইউজ হচ্ছে সেটা ঠিক আছে। আর আদাও তো এই রান্নাতেও, আর ওই যে আদা চা তো রাখা যেতেই পারে, কারণ এই সময় যেটা দেখা যায় একটু মুড সুইং এর প্রবলেম কিন্তু ভীষণ হয়, এটা খিটখিটে মানে মানে সবার সঙ্গেই যা পাচ্ছি আমি সেইভাবে একটা মিসবিহেভ করে ফেলছি, হয়তো সে ওরকম নয় কিন্তু করে ফেলছে, এটা মুড সুইং কিন্তু এটা কিন্তু অনেক মহিলাদের মধ্যে, আমিও যেটা দেখেছি পিরিয়ডসের সময় কিন্তু এটা দেখা যায় অনেকের মধ্যেই, না, এই মুড সুইং। তাই এই আদাটা কিন্তু খুব ভালো, ওই ব্যাপারটা কিন্তু ঠিক হবে। আর একটু ডার্ক চকলেট রাখতে পারলে ভালো, বেশি ভালো। ভালো। মুড সুইং এর প্রবলেমটা অ্যাকচুয়ালি বাড়ির লোকরা বোঝে না, মানে সেটা ওটাই চাপ। যাই হোক, আচ্ছা আমি না একটা লিস্ট করেছিলাম, সেটা হচ্ছে যে মিথ ভার্সেস ফ্যাক্ট। আমাদের অনেক কিছু আমাদের মনে হয় মানে শুনেছি বা এটা আমরা জানি হয়তো, কিন্তু দেখা যাচ্ছে ফ্যাক্ট অন্য কথা বলছে। তো সেটা আমি তোমায় জিজ্ঞেস করব। একটা যেমন আছে আমার লিস্টে যে ডিম খেলে কোলেস্টেরল বাড়ে, এটা কি ঠিক? একদমই না। আচ্ছা, কারণ একটা ডিমের থেকে আমরা 186 মিলিগ্রাম কোলেস্টেরল পাই, আর ডিম হচ্ছে একটা কমপ্লিট প্রোটিন, যার মধ্যে আমাদের প্রত্যেকটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে। আর ডিমের কিন্তু জৈব মূল্যটাও সবচেয়ে বেশি, 90। তাই জন্য ডিম যেহেতু ফার্স্ট ক্লাস প্রোটিন, তাই জন্য, আর ডিমের কিন্তু কোলেস্টেরল, যেহেতু বললামই ডিমের কুসুমে 186 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, আর আমাদের কিন্তু রোজের খাদ্য তালিকায় আমরা 300 মিলিগ্রাম অবধি ম্যাক্সিমাম কোলেস্টেরল নিতে পারি। তাই জন্য রোজের খাদ্য তালিকায় একটা গোটা ডিম রাখা যেতেই পারে। খালি যাদের ডিমে অ্যালার্জি তাদের কিন্তু খেতে গেলে একটু তারা খাবেন না, বা যেরকম হয় না যে অনেকের হচ্ছে ডায়েটে কিছু রেস্ট্রিকশন আছে, তাদের গোটা ডিম ভালো না ডিমের সাদাটা ভালো, সেটা খেতে গেলে কিন্তু অবশ্যই একজন পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ানের বা নিউট্রিশনিস্টের পরামর্শ মতোই তাকে খেতে হবে। আর একটা খুব এই যে ডিমের কুসুমটা খাওয়া যাবে না, ডিমের সাদাটা অনেকে খাচ্ছে, কুসুমটাকে গেছে, এটাও কি ঠিক? না না, গোটাটাই খাবেন। যে ডিম খাবেন যদি তার কোনো শারীরিক সমস্যা মানে কোনো কোমরবিডিটিস না থাকে, তাহলে তো অবশ্যই বললাম ডিম গোটাটাই, কারণ ডিমের কুসুমের মধ্যে ভিটামিন এ, ভিটামিন ডি, বায়োটিন, এগুলো সব আছে। তাই এগুলো তো আয়রন যেটা হচ্ছে, হ্যাঁ, সবগুলো আমাদের দরকার। তার মানে এটাও মিথ, একদমই মিথ। ডিমের সাদাটা খাবো, কুসুমটা খাবো না, যারা খুব ডায়েট মেনটেন করে। এটা হচ্ছে আসলে মিথের থেকে বড় কথা, রিসার্চ যেহেতু রোজই চেঞ্জ হচ্ছে আমাদের। আগে একরকম রিসার্চ ছিল, তখন হয়তো বলা হচ্ছিল, কিন্তু এখনকার রিসার্চ কিন্তু বলছে একটা গোটা ডিমই খেতে। ওকে ওকে। আর অ্যাকচুয়ালি দেখো লাইফস্টাইলও তো আমাদের চেঞ্জ, একদমই তাই, একদম। বা এরকমও হতে পারে আমরা কোনো বয়সে যদি দেখি যে তাকে আমরা দুটো ডিম গোটা খাওয়াতে পারি, অবশ্যই খাওয়াবো, কেন খাওয়াবো না, যদি তাকে দেওয়া যেতে পারে তার বয়স অনুযায়ী। কারণ সব বয়সের জন্য কিন্তু সব কিছু নয়। এবার কি ডায়েট, সেটা যার জন্য সবসময় বলা হয় আপনি ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের সাথে কথা বলে নিন, নিজে নিজে ডায়েট করবেন না, কারণ নিজে তো প্রপার জানছি না আমার শরীরের। ঠিক ঠিক। আচ্ছা, আর একটা হচ্ছে ওই বেশি জল খেলে স্কিন ভালো হবে, এটা কতটা সত্যি? আসলে বেশি জল, ওই যে আমি আগেই বললাম 4 লিটার অবধি খাওয়া যেতে পারে। হ্যাঁ, অবশ্যই স্কিন যদি গ্লো রাখতে চাই তাহলে কিন্তু আমাদের হাইড্রেশনটা খুব জরুরি। ডিহাইড্রেশন হলে কিন্তু হবে না, যেন পর্যাপ্ত জলটা আমরা স্কিনে দিই, তবেই তো। আর পুষ্টিকর খাবার, যেটা আমরা এতক্ষণ বললাম, মানে যতটা আমরা খাবো সেটাই কিন্তু গ্লো করবে। ওই দামি দামি ক্রিম হ্যাঁ, আগে কিন্তু ভেতর থেকে ঠিক হতে হবে। তাই জলটা হচ্ছে ওই 3 থেকে 4 লিটার জল, আর ডাবের জলটা খুব ভালো স্কিনের জন্য, খুব ভালো। তাই যদি কেউ নিয়মিত একটা করে ডাবের জল খেতে পারে সেটা কিন্তু খুব উপকারী। সেটা কি রোজ বলছো? যে পারবে, কারণ ডাব তো ভীষণই এক্সপেন্সিভ, ভীষণ ভীষণ এক্সপেন্সিভ। সত্যি কথা বলতে সবসময় খাওয়া সেটা সম্ভবও হয় না, তাই? আচ্ছা, এটার কোনো টাইম আছে, মানে ডাবের জল খাওয়ার ধরো
না, এটা যখন খুশি খাওয়া যেতেই পারে। সন্ধ্যেবেলাতেও খাওয়া যেতে পারে? হ্যাঁ, কোনো না, অসুবিধা অনেকে নেই। বলেন যে দিনের আলো থাকতে থাকতে খেতে হবে। না না, ওই রকম কোনো ব্যাপার না, ডাবের জল যে কোনো সময় যে কোনো খাওয়া সময় যেতে খেতে পারে। যদি সে সন্ধ্যের পর ডাবের জল তো ডাইজেস্ট করার কোনো ব্যাপার নেই, নিশ্চয়ই সে ডাইজেস্ট করতে পারবে। তবে হ্যাঁ, অবশ্যই আমরা কাকে ডাবের জল দিচ্ছি তার যদি কোনো রেনাল প্রবলেম থাকে তাহলে কিন্তু মানে ডাবের যাদের জল, ধরো কিডনির কিডনির সমস্যা, হ্যাঁ, তাদের বা খাওয়া কারোর যদি ফ্লুইডের রেস্ট্রিকশন থাকে তাদেরও কিন্তু ডাবের জল খাওয়ার আগে আমাদের মানে পরামর্শ অবশ্যই, নিয়ে সেক্ষেত্রে তবেই খেতে guidance হবে। লাগবে। হ্যাঁ, কারোর যদি ডাবের জল মানে রেস্ট্রিকশন থাকে তাকে বাদ দিয়ে যে এমনি নর্মাল খেতে তো পারে, খাওয়া normal। যেতেই পারে। আর ওই যে রাতে ফল খাওয়া উচিত নয়, এটা কতটা ঠিক? এটা একদমই নয়, যে কোনো ফল যে কোনো সময় খাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, ওই যেই ফলগুলো যেমন বাতাবি লেবু, কমলা লেবু, মুসাম্বি, মানে কিছু ফল আছে কি অনেক সময় অ্যাসিডিক টেন্ডেন্সি থাকে, এগুলোর মধ্যে তো অ্যাসিড ব্যাপারটা বেশি থাকে। তাই জন্য বলা হয় যে যদি এই ফলগুলো আপনারা রাতের দিকে ডাইজেস্ট করতে না তাহলে খাবেন না, কিন্তু আপেল, কলা, নাশপাতি এগুলো তো খাওয়া যেতেই পারে, বা স্ট্রবেরি, ব্লুবেরি এগুলো তো রাখা যেতেই পারে, অসুবিধা নেই। এমনি ফলের নির্দিষ্ট কিন্তু কোনো টাইম নেই, কিন্তু কারোর যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তাদের বলবো যে আপনি ঘুম থেকে উঠেই খালি পেটে ফল খাবেন না, আর ওই রাত্রিরে ফলটা তাহলে এড়িয়ে চলুন। আচ্ছা, সেক্ষেত্রে বলো যে এমন একটা ফল বলো যেটা হচ্ছে জেনারেল বেসিসে সবাই খেতে পারে, মানে যে ফলটা সকলের জন্যই ভালো, মানে খেলে এটার কোনো ক্ষতি নেই, মানে এটা সবাই খেতে পারবে, সেটা কি ফল? ওই রকম ভাবে তো আমি তো বলতেই পারি যে সবার জন্য ভালো, মানে কি সেটা আপনি পেয়ারা রাখতে পারেন, আপেল রাখতে পারেন, ঠিক পেয়ারাটা আছে? শুনেছি যে এটা খাওয়া মানে পেয়ারা যে একটা পেয়ারা খাবে তার আর কিচ্ছু আর লাগবে না, মানে এত ভিটামিন সি রয়েছে আমলকি পেয়ারার মধ্যে যে ভীষণ উপকারী একটা ফল। আর এটা মোটামুটি সবাইকে মোটামুটি দেওয়া যেতেই পারে, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, শেষ তো করবো, কিন্তু তার আগে জানবো একটা কথা, সেটা আমাদের মেয়েদের জন্য একটু বেশি খুশি হবে, এটা আমরা জানতে চাই সকলেই, যে খাওয়ার মধ্যে কি রাখবো যাতে বেশ আমার স্কিন, হেয়ার, মানে স্কিন গ্লো করবে, হেয়ার ঠিকঠাক থাকবে, চুলে পাক কম ধরবে, মানে আমি বলছি যে এমন 3-4টে খাবার বলে দাও যেটা তোমার যদি ডেইলি লাইফে থাকে, প্রত্যেকদিন যদি তুমি খাও, এগুলো মোটামুটি মেনটেন হবেই হবে, সেটা কি? প্রথমেই বলবো টক দই। আচ্ছা, একদম টক দইয়ের থেকে স্কিনে হেয়ারের জন্য কিচ্ছু ভালো হতে পারে না, ভীষণ, মানে ওটা যে খাওয়া শুরু করবে সে অন্তত 15 দিন পরে তার স্কিন হেয়ার বুঝতে পারবে কতটা সে গ্লো রোজ করছে। খাবে, রোজ। একদম টক দই, তারপর গাজর, আচ্ছা, গাজর, কুমড়ো, তারপর টমেটো, এইগুলো ডায়েটে রাখতে আর হবে। আমলকি একদম আমলকি, পেয়ারা তো আছেই। আচ্ছা, আমলকিটা বলো, খালি পেটে আমলকি খাওয়া ভালো? একদম নয়, নয়। নয়। ওটা কোন সময়, ভাতের পাতে? না, সেদ্ধ করে? ভাতের পাতে খালি পেটে এই কারণে অনেক সময় অ্যাসিডিক টেন্ডেন্সি তো, ব্লোটিং, পেট ফাঁপার সমস্যা যাদের থাকে তাদের বলবো না। তবে হ্যাঁ, আমলকি কিন্তু যাদের ডায়রিয়া বা লুজ মোশনের সমস্যা আছে তারা খাবেন না। আচ্ছা, ঠিক আছে, সব কিছু তো আর সবার জন্য নয়, তারা খাবেন না, বাকিরা খান। আর অবশ্যই স্যালাডের সঙ্গে খাওয়া যেতেই পারে। বাবা, না যে অনেক কিছু জানলাম, আমি তো পার্সোনালি খুব খুশি হয়েছি। আপনাদের আজকে কেমন লাগলো আজকের এপিসোড নিশ্চয়ই জানান, আমার মনে হয় ভীষণই উপকারী টিপস পেয়েছি আমরা। আমরা যদি একটু মেনটেন করতে পারি তাতে আমাদের নিজেদেরই উপকার হবে। আর আপনাদের অনেক ধন্যবাদ যারা পাপিয়া ভার্সকে আপন করে নিয়েছেন সাবস্ক্রাইব করে, আর যারা এখনও করেননি তারা আর দেরি করবেন না, সাবস্ক্রাইব করে পাপিয়া ভার্সের সাথে যুক্ত থাকুন। দেখা হবে পরের সপ্তাহে।